हेलो डियर बच्चों, জাস্ট লাইনটা পালিয়ে গেল। ডিয়ার বাচ্চো, সবাই আশা করি খুব ভালো আছো। একটু মনে হয় লাইটটা কমই হচ্ছে, তবুও এই কম লাইটে একটু পড়তে হবে। তো তোমাদের সামনে এক্সাম হবে, স্কুলে একটা এক্সাম হবে। তো তোমরা যতটা পড়ানো হবে এক্সামের আগে পর্যন্ত, ঠিক ততটা থেকে কোশ্চিন আসবে। কি বললাম? যতটা পড়ানো হবে ঠিক ততটা পর্যন্তই কোশ্চিন আসবে। তার জন্য সবাই প্রথম থেকে বইয়ের প্রথম পেজ থেকে, ঠিক আছে, বইয়ের প্রথম পেজ থেকে তোমার সবটাই পড়তে হবে। যতটা অবধি পড়ানো হবে ততটাই পড়তে হবে, ঠিক আছে, পড়ে কমপ্লিট করতে হবে। খুঁটিয়ে বই পড়তে হবে, কোশ্চিন বই থেকে হবে, খুঁটিয়ে বই পড়তে হবে, আর ভালোভাবে অ্যান্সার লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এখন আমরা চলে আসবো যেটাতে, সেটা হচ্ছে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাব। সেটা হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি। ওকে, কয়েকটি গ্যাসের পরিচিতি, এই চ্যাপ্টারটা আমরা জানবো। তো দেখো, রসায়ন বিদ্যা যেটা, ঠিক আছে, সেই বিদ্যাতে তোমার বিভিন্ন গ্যাস প্রস্তুতি করার জন্য বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য তোমার ল্যাবরেটরির প্রয়োজন হয় বা পরীক্ষাগারের প্রয়োজন হয়। সেটা বিদ্যালয়ের কোনো একটা নির্দিষ্ট শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের কোনো একটা কক্ষে সেই পরীক্ষাগার তৈরি করা হয়। যাই হোক, ছোট্টখাট্ট একটা ল্যাব বা ল্যাবরেটরি প্রত্যেকটা স্কুলে, বেশিরভাগ স্কুলে থাকে। তো আমরা ওই ল্যাবরেটরির এখন মূল সরঞ্জামগুলো সম্পর্কে জানবো। কি একটা ল্যাবরেটরির মধ্যে কি কি সরঞ্জাম থাকা প্রয়োজন, বা কি কোন কোন সরঞ্জামটা কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কয়েকটা জিনিস আমরা আজকে আলোচনা করব। ওকে, যেমন ফার্স্টে আমরা চলে আসব সাধারণ থার্মোমিটার। সাধারণ থার্মোমিটার তাহলে ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাবো সেটা হচ্ছে সাধারণ থার্মোমিটার। এটা কেমন, কি থার্মোমিটার কি কাজে লাগে তোমরা সেটা ছোটোবেলা থেকেই জানো। কি কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। থার্মোমিটারের গায়ে একটা স্কেল লাগানো থাকে, ঠিক আছে, সেটার দাগ কাটা থাকবে তোমার, ঠিক আছে। থার্মোমিটার গায়ে যে দাগ কাটা থাকে তাকে আমরা স্কেল বলবো। তাহলে থার্মোমিটার কী কাজে লাগে? উষ্ণতা পরিমাপ করার জন্য। থার্মোমিটার তোমার বিভিন্ন প্রকারের হয়, থার্মোমিটার স্কেল বিভিন্ন প্রকারের হয়। যেমন সেন্টিগ্রেড হয়, ঠিক আছে, সেন্টিগ্রেড থার্মোমিটার হয়, কেলভিন থার্মোমিটার হয়, ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটার হয়, সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট থার্মোমিটার হয়, ঠিক আছে। বিভিন্ন থার্মোমিটারের রেঞ্জ বিভিন্ন হতে পারে। কোনো থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকবে, আবার কোনোটাতে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে,
কোনটাতে আবার 300 ডিগ্রি সেলসিয়াস বা 350 বা 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকবে। ওকে, তাহলে আমরা সাধারণ থার্মোমিটার সম্পর্কে জানতে পারলাম, সাধারণ থার্মোমিটার ব্যবহার সম্পর্কে জানতে পারলাম, থার্মোমিটার কত প্রকার হতে পারে, ঠিক আছে। ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ডিগ্রি ফারেনহাইট, মানে 3টা থার্মোমিটার, একটা সেলসিয়াস থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার আর ফারেনহাইট থার্মোমিটার। তাহলে এখন আমরা চলে আসবো তড়িৎ কোষ জিনিসটা কেমন সেটা সম্পর্কে জানবো। এখন তড়িৎ কোষ, ক্লাস 7-এ আমরা, তোমাদের মনে হয় মনে আছে এখনও, ক্লাস 7-এ যখন তোমরা পড়তে তখন তড়িৎ কোষ বলে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে কারো? নিউট্রাল কোষ, ঠিক আছে। তড়িতের উৎস হিসাবে এটা আমরা ব্যবহার করব। তড়িৎ কোষকে আমরা কিসের উৎস হিসাবে ব্যবহার করব? তড়িতের উৎস হিসাবে ব্যবহার করব। একাধিক তড়িৎ কোষ নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়, ঠিক আছে। তাহলে একাধিক তড়িৎ কোষ নিয়ে বা একাধিক কোষের সমবায় নিয়ে আমরা একটা ব্যাটারি পাবো, ঠিক আছে। তাহলে এখন তোমার সেল বিভিন্ন প্রকার হতে পারে, বোতাম সেল হতে পারে, ঠিক আছে। যদি বোতামের মতো দেখতে হয় তাহলে বোতাম সেল হবে। তোমার ঘড়িতে, তোমাদের বাড়িতে ঘড়ি যে আছে বা হাত ঘড়িতে দেখবা বোতাম সেল ব্যবহার করা হয়। দেওয়াল ঘড়িতে দেখবা তোমার এক ধরনের নিউট্রাল কোষ ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে নিউট্রাল কোষ ব্যবহার করা হয়। তাহলে এই কোষগুলোর দুটো অংশ থাকে, কোষগুলোর দু প্রান্তে দুটো অংশ থাকবে। একটা অংশ থাকবে ধাতব টুপির মতো অংশ থাকে, ঠিক আছে। একটা অংশ ধাতব টুপির মতো থাকে, সেটাকে বলা হয় প্লাস, ঠিক আছে। ধাতব টুপির মতো একটা অংশ থাকবে, সেটাকে আমরা বলবো প্লাস অংশ বলবো, ঠিক আছে। ধাতব টুপির মতো অংশটাকে বলবো প্লাস, আর একটা ধাতব চাকতির মতো অংশ সেটাকে আমরা বলবো মাইনাস, ঠিক আছে। তাহলে এবার তড়িৎ কোষের আমরা দু প্রান্তের দুটো অংশ পেলাম, একটা হচ্ছে ধাতব টুপির মতো অংশ প্লাস আর একটা ধাতব চাকতির মতো অংশ মাইনাস। এবার এই প্লাস এবং মাইনাসকে যদি একটা তড়িৎবাহী তারের সাহায্যে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এই তারটার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হবে, প্লাস থেকে মাইনাসের দিকে একটা কারেন্ট প্রবাহিত হবে, ফলে এখানে ইলেকট্রিক বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসবো সুইচ। তাহলে এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সুইচ। সুইচ সম্পর্কে আলোচনা করব আমরা। সুইচ কি? সুইচ হচ্ছে কোনো একটা বর্তনীতে প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ পাঠানো বা বন্ধ করার ব্যবস্থাকে বলা হয় সুইচ। মানে কোনো একটা বর্তনীতে নিজের ইচ্ছা মতো তড়িৎ প্রবাহ পাঠানো বা বন্ধ করার প্রক্রিয়াকে বলা হবে বা যন্ত্রকে বলা হবে সুইচ, ঠিক আছে। তোমার ইচ্ছা মতো তুমি বন্ধ করতে পারবে, যেমন ইচ্ছা মতো আমি ফ্যানের সুইচটা অফ করতে পারবো বা ইচ্ছা মতো আবার ফ্যানটা চালাতে পারবো, সেটা সুইচ ব্যবহার করে। তাহলে সাধারণত দু ধরনের সুইচ ব্যবহার করা হয়। তাহলে একটা হচ্ছে প্লাগ ধরনের সুইচ আর একটা হচ্ছে টেপা ধরনের। তবে দেখো, প্লাগ ধরনের সুইচটা আমাদের বাড়িতে ব্যবহার নেই বললেই চলে, সবগুলো টেপা সুইচ। টেপা ধরনের সুইচই আমাদের বাড়িতে বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে তোমার আবার সুইচ 1 মেরু বিশিষ্ট সুইচ হয়, 2 মেরু বিশিষ্ট সুইচ হয়। এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি উঁচু ক্লাসে উঠে আবার জানতে পারবে, ঠিক আছে। সুইচ সাধারণত ব্যাকেলাইটের তৈরি হয়, একটা অন্তরক পদার্থ ব্যাকেলাইট, ঠিক আছে, সেটা দিয়ে তৈরি করা হয়। তাহলে সুইচের ব্যবহার কি ডিয়ার বাচ্চা, এটা সবাই পারবে বলতে, সুইচ কি কাজে লাগে বা এর ব্যবহার কি। তাহলে এখন আমরা চলে আসব তার। তাহলে এখন আমরা তার সম্পর্কে, ইলেকট্রিক ওয়্যার বা তার সম্পর্কে আলোচনা করব। তাহলে পিভিসি দিয়ে মোড়া, পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া, ঠিক আছে। অন্তরক পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া। কি বললাম? পিভিসি। পিভিসি মানে কি বলো? পলিভিনাইল ক্লোরাইড।
তাহলে পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া তামার তৈরি তার বিভিন্ন সংযোগের জন্য লাগে, ইলেকট্রিক সংযোগের জন্য। ঠিক আছে, একটা যন্ত্র থেকে আর একটা যন্ত্রে বা ইলেকট্রিক বর্তনী তৈরির জন্য আমাদের যে ব্যবহার করা হয় তার, এর মধ্যে দিয়ে বিভিন্ন মাপের তার হতে পারে। তো তার সাধারণত তোমার তামার তৈরি করা হয়, তবে অ্যালুমিনিয়ামের তারও ব্যবহার করা হয়। ঠিক আছে, যেহেতু তাপে তড়িতের সুপ্রবাহী বলে তামার তৈরি তার ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামও তড়িতের সুপ্রবাহী, তবে সবচেয়ে বেশি সুপ্রবাহী পদার্থের নাম হচ্ছে রূপো। সবচেয়ে বেশি সুপ্রবাহী পদার্থের নাম কি বললাম? রূপো। তাহলে রূপোর তৈরি তার ও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্যবহারিক দিক থেকে ইম্পর্টেন্ট। তাহলে এখন চলে আসবো আমরা বাল্ব। তাহলে 4 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব সম্পর্কে এখন অল্প জেনে নিব। তাহলে ইলেকট্রিক বাল্ব কেমন? তাহলে বাল্ব হচ্ছে তোমার কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না সেটা আমরা জানতে পারবো। যদি ওই বর্তনীতে আমরা একটা ছোট্ট বাল্ব লাগিয়ে দিই তাহলে আমরা সেটা সম্পর্কে জানতে পারবো। দেখো, এখানে আমি একটা সুইচ ব্যবহার করলাম। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে একটা সেলের এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত। প্লাস থেকে মাইনাসের দিকে একটা কারেন্ট আই প্রবাহিত হচ্ছে। এবার এটা বর্তনী দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্ট যদি ফ্লো হয় তাহলে এই বাল্বটা জ্বলে উঠবে, জ্বলে উঠবে বাল্বটা। ঠিক আছে, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। আর এখানে যদি সুইচ অন থাকে তাহলে বাল্বটা জ্বলবে, যদি এটা অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে না আবার। ঠিক আছে, তাহলে বাল্ব তোমার বর্তমানে খুব গুরুত্বপূর্ণ বাল্বগুলো ব্যবহার করা হয়, যেমন এলইডি বাল্ব সব থেকে বেশি টেকসই, এলইডি বাল্বের টেকসই বেশি, লাইট ইমিটিং ডায়োড। তাহলে কি বললাম? লেড যেটা এলইডি বাল্বের টেকসই কি বললাম? সব থেকে বেশি হয় লাইট ইমিটিং ডায়োড। তাহলে এলইডি বাল্বের ফুল নেম কি বললাম? লাইট এমিটিং ডায়োড। এর আয়ু বেশি, তবে দামও বেশি। ঠিক আছে, আর টেকসই ক্ষমতা বেশি, বিল কম উঠবে, বৈদ্যুতিক বিল কম উঠবে এলইডি বাল্ব ব্যবহার করলে। এগুলো সম্পর্কে জানো। তারপরে তোমার আরও অনেক বাল্ব হয়, যেমন ভাস্কর ল্যাম্প হয়। ঠিক আছে, কারেন্ট পাঠালে কি হবে? উজ্জ্বল, মানে যেটা তোমাদের গোল আকৃতির বাল্ব হয়। ঠিক আছে, 100 ওয়াট বা যেগুলো বাল্ব হয় সেগুলো দেখবা ফিলামেন্ট থাকে, কিন্তু এলইডি বাল্বে ফিলামেন্ট থাকে না। ঠিক আছে, কিন্তু তোমার যেটা বাল্ব আছে ভাস্কর ল্যাম্প সেগুলোতে তোমার ফিলামেন্ট থাকবে। ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে শ্বেততপ্ত হয়ে তোমার সেখান থেকে আলো উৎপন্ন হবে। ওগুলোকে সিএফএল বলা হয়, সিএফএল বাল্ব বলা হয়। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, ফুল নেম কি বললাম? কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। ওকে, আর এলইডি তো জানোই, লাইট ইমিটিং ডায়োড, ক্লাস 7-এ ছিল তোমাদের। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প হচ্ছে সিএফএল বাল্বের নাম। তাহলে এখন আমরা চলে আসব রাসায়নিক তুলাযন্ত্র। क्लासটা करिए ली তারপরে খাইছি। যা তারপরে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাসায়নিক তুলাযন্ত্র। এখন যে যন্ত্রটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে তোমার রাসায়নিক তুলাযন্ত্র। ওকে, রাসায়নিক তুলাযন্ত্র সম্পর্কে তোমরা সাধারণ তুলাযন্ত্র সম্পর্কে তোমরা অনেক কিছু জানো। সাধারণ তুলাযন্ত্র হচ্ছে যার সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা হবে। ঠিক আছে, তবে সাধারণ তুলাযন্ত্র দিয়ে সঠিক ভর বা সূক্ষ্ম ভর পরিমাপ করা যায় না। তার জন্য আমরা কি করব? একটা কাঁচের বাক্সের ভেতরে, ঠিক আছে, একটা তুলা যন্ত্র নেওয়া হয় যেটা রাসায়নিক তুলাযন্ত্র বলা হবে। সেটা খুবই সূক্ষ্ম,
বা খুবই সূক্ষ্ম ভর পরিমাপ করার জন্য ব্যবহার করা হবে। তাহলে আমরা কি জানতে পারলাম কি রাসায়নিক তুলা যন্ত্রটা খুব সূক্ষ্ম ভর পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। খুবই সূক্ষ্ম ভরের সামান্য পার্থক্য ও ওই সাধারণ তুলাযন্ত্রের রাসায়নিক তুলাযন্ত্রের সাহায্যে মাপা যাবে। ঠিক আছে, তাহলে এবার এখানে আমরা যেমন সাধারণ তুলাযন্ত্রে দেখবা বাটখারাগুলোকে হাতে নিয়ে চাপাই, কিন্তু এখানে রাসায়নিক তুলাযন্ত্রে বাটখারাগুলোকে হাতে নিয়ে চাপাবো না, কারণ হাতের মধ্যে অনেক ময়লা থাকতে পারে, ফলে কি হবে ভরের কম বেশি হতে পারে। তার জন্য আমরা একটা কাজ করব কি চিমটা দিয়ে বাটখারাগুলোকে ধরবো, ধরে ধরে ওই পাত্রের মধ্যে রাখবো, মানে তুলা পাত্রের মধ্যে রাখবো। আর তুলা পাত্রটাকে সম্পূর্ণ তুলাদণ্ড বা তুলা পাত্রটাকে তোমার কাঁচের তৈরি বাক্সের মধ্যে রাখা হয়, কারণ যাতে বাতাস বায়ু প্রবাহিত হয়ে আন্দোলিত না হয়। আন্দোলিত হলে আমরা ঠিক মাপ পাবো না। এবার ক্ল্যাম্প ও স্ট্যান্ড। এরপরে আমরা যে যন্ত্রটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্ল্যাম্প। ক্ল্যাম্প ও স্ট্যান্ড সম্পর্কে জানবো। ক্ল্যাম্প ও স্ট্যান্ড হচ্ছে তোমার কোনো পরীক্ষাগারে কোনো টেস্ট টিউবকে বা কোনো একটা পাত্রকে ধরে রাখা, বা কোনো একটা জিনিসকে ধরে রাখবে, ভারী তলদেশ বিশিষ্ট কোনো একটা মানে লোহার তৈরি একটা দণ্ড। ক্ল্যাম্প ও স্ট্যান্ড হচ্ছে লোহার তৈরি স্ট্যান্ড বিশিষ্ট দণ্ড, ঠিক আছে, যেটাতে একটা ক্ল্যাম্প থাকবে আর ধারক হিসাবে মানে ধরে রাখার কাজে ক্ল্যাম্প ও স্ট্যান্ড ব্যবহার করা হয়। এবার বুনসেন বার্নার ও স্ট্রিট ল্যাম্প। বুনসেন বার্নার ও স্ট্রিট ল্যাম্প এরা সম্পর্কে আমরা জানবো। তাহলে বুনসেন বার্নার দেখো, এলপিজি গ্যাসের তৈরি সিলিন্ডার ব্যবহার করে আগুনের উৎস হিসাবে বুনসেন দ্বীপ জ্বালানো হয়। এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস উৎস হিসাবে ব্যবহার করে তোমার আগুনের উৎস হিসাবে ব্যবহার করা হবে বুনসেন বার্নারকে। অনেক সময় তোমার পেট্রোলিয়াম গ্যাসও ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে খুব নির্দিষ্ট কিছু পরীক্ষা ছাড়া তাপের উৎস হিসাবে স্প্লিট ল্যাম্পের ব্যবহার চালুর ব্যবস্থায় খুবই কম। বলো 5 মিনিট পরে কথা বলছি মামা। হ্যাঁ, তাহলে বুনসেন বার্নার ও স্প্লিট ল্যাম্পের ব্যবহারটা তোমরা একটু জানতে পারলে, মানে আগুনের উৎস হিসাবে ব্যবহার করা হবে। ঠিক আছে, অনেকে স্বর্ণকার দোকানে দেখে থাকবা, ঠিক আছে, কোনো নেই, স্বর্ণকার দোকানে গেলেও তোমরা দেখতে পাবা এটা বুনসেন বার্নার স্প্লিট ল্যাম্প, এটা দেখতে পাবা। এরপরে চলে আসবো আমরা টেস্ট টিউব। 9 নম্বরে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউব হচ্ছে তোমার টেস্ট টিউব ব্যবহার করা হয় বেশি। ঠিক আছে, বিভিন্ন মাপের বিভিন্ন আকৃতির কাঁচের তৈরি পাত্র ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হচ্ছে টেস্ট টিউব। এটা হচ্ছে এক মুখ খোলা পাতলা কাচের তৈরি সরু নল। এক মুখ খোলা পাতলা কাচের তৈরি সরু নল, ঠিক আছে, মানে প্রায় এরকমই দেখতে হয়। ঠিক আছে স্টুডেন্টস, এরকম দেখতে হবে। এক মুখ খোলা একটা পাতলা কাচের নল, সেটা হচ্ছে টেস্ট টিউব। এবার যদি এর দেওয়াল যদি মোটা হয়, কি বললাম, এর দেওয়াল যদি মোটা হয় ও শক্ত কাচের তৈরি হয় তবে সেটাকে বলা হয় হার্ড গ্লাস টেস্ট টিউব বলা হবে। যদি এটা মোটা হয় দেওয়ালটা আর শক্ত কাচের হয় তখন তাকে কি বলা হবে, হার্ড গ্লাস টেস্ট টিউব বলা হবে। তাহলে হার্ড গ্লাস টেস্ট টিউব কাকে বলে তোমরা বলতে পারবে কি, যদি টেস্ট টিউবের দেওয়ালটা মোটা হয় এবং শক্ত কাচের তৈরি হয় তবে তাকে বলবো হার্ড গ্লাস টেস্ট টিউব। আবার যদি টেস্ট টিউবটা এরকম হয় কি সরু নল বিশিষ্ট এবং নিচের তলটা যদি গলীয় হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে তোমার গোলতল ফ্লাক্স বলা হয়।
এটার নাম হচ্ছে গোলতল ফ্লাক্স। গোলতল ফ্লাক্স। তাহলে গোলতল ফ্লাক্স কাকে বলে বলতে পারবে কি, সরু গলার, ঠিক আছে, সরু গলার গোলাকার তলদেশ বিশিষ্ট পাত্র ব্যবহার করা হবে, সেটাকে বলা হয় গোলতল ফ্লাক্স বলা হয়। এটাকে কোনো একটা রাসায়নিক পদার্থকে রেখে গরম করার জন্য বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার চলে আসবো, যদি আমার নিচের তলটা যদি শঙ্কু আকৃতির হয়, যদি হয়, নিচের তলটা কি বললাম, যদি শঙ্কু আকৃতির হয়, তবে তাকে বলা হবে কনিক্যাল ফ্লাক্স বলা হবে। কনিক্যাল ফ্লাক্স বলা হবে, এবং এটা সরু নলটা একটু ছোট হবে। ঠিক আছে, সরু আবার শঙ্কু আকৃতির ছোট গলার কাজপাত্রটিকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স বলা হয়। কনিক্যাল ফ্লাক্স বলা হবে। তাহলে আমরা এখন জানতে পারলাম তাহলে কনিক্যাল ফ্লাক্স কোনটা। যদি নিচের অংশটা যদি কার মতো হয়, শঙ্কু আকৃতির হয়, আর ছোট নলের হয়, তাহলে তবে সেটাকে বলা হবে কনিক্যাল ফ্লাক্স বলা হবে। আর চোঙাকৃতি, ঠিক আছে, মুখের কাছে একটু ছুচলো পাত্রটি হবে, পাত্রটি হলো বিকার। চোঙাকৃতি মুখের কাছে ছুচলো পাত্রটা হবে বিকার হবে। আবার দুই মুখ খোলা বিশিষ্ট বিকার যদি হয়, দুই মুখ বিশিষ্ট পাত্রটাকে বলবো আমরা উল্ফ বোতল বলবো। দুই মুখ বিশিষ্ট পাত্রটাকে আমরা কি বলবো, উল্ফ বোতল বলবো। দুই মুখ বিশিষ্ট পাত্রটাকে আমরা বলবো উল্ফ বোতল বলবো। তাহলে এটা হচ্ছে তোমার উল্ফ বোতল। কি বোতল বললাম, উল্ফ বোতল বললাম। তাহলে এর একটা মুখ দিয়ে বিক্রিয়ক পদার্থ ঢালা হবে, আর অন্য মুখ দিয়ে গ্যাস বের হবে। ঠিক আছে, গ্যাস বের হতে থাকবে। তাহলে পরীক্ষাগারে তৈরি সংগ্রহ করা হয়, গ্যাসকে সংগ্রহ করার জন্য একটা তোমার কাচের পাত্র ব্যবহার করা হবে ঢাকনা বিশিষ্ট। ঠিক আছে, তার নাম হচ্ছে গ্যাস জার। তাহলে ঢাকনা বিশিষ্ট একটা গ্যাস পাত্র ব্যবহার করা হয়, মানে যেটাকে গ্যাসটাকে সংগ্রহ করা হবে, ঢাকনা বিশিষ্ট একটা পাত্র ব্যবহার করা হবে, সেটাকে বলা হবে গ্যাস জার বলা হয়। ঢাকনা বিশিষ্ট একটা পাত্র ব্যবহার করা, সেটাকে বলা হবে গ্যাস জার বলা হবে। ঠিক আছে, তাহলে গ্যাস জার সম্পর্কে, এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা হলো মোটামুটি। ঠিক আছে, এবার একটা ওয়াচ গ্লাস বলতে তোমার যেটা আমরা আতস কাচ ব্যবহার করি, আতস কাচ মানে ধরো কোনো আমি একটা থার্মোমিটারের পার্ট মাপবো, তাহলে ওই থার্মোমিটারের পার্টটা সঠিকভাবে মাপতে পারছি কি না, বা ধরো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তখন আমরা কী করবো, একটা ওয়াচ গ্লাস ব্যবহার করব। এই ওয়াচ গ্লাসের সাহায্যে আমরা তখন ওটাকে সঠিকভাবে মাপবো, মানে সঠিক পার্টটা নিব, মানে কত পার্টের কাছে পারদ আছে সেটা মাপবো, তার জন্য এটা হচ্ছে ওয়াচ গ্লাস ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আরও কতগুলো থেকে গেল, তো এগুলো আমরা পরের দিন আলোচনা করব। তাহলে 119 পেজ অবধি আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমাদের 160 পেজ অবধি পরীক্ষায় আছে মনে হয়, মানে 160 বলছি, 170 মানে অ্যাকচুয়ালি 167 পর্যন্ত তোমাদের মানে বইটা আছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের। তো 120-র মধ্যে আর 47টা থাকছে। তো আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। তো আজকে বাই, এইটুকুটাই থাকুক। ভালোভাবে পড়বে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমি তো সিলেবাসটা বলেই দিলাম কতটা অবধি হবে, আর পরের ক্লাসে, নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন আমি তোমাদেরকে এর একটা কোশ্চিনের একটা প্যাটার্ন দিয়ে দিব। ঠিক আছে, ওই অনুযায়ী ভালোভাবে পড়বে, সবাই হায়েস্ট পাওয়ার চেষ্টা করবে। ওকে, তোমাদের জন্য সবার জন্য আমার দোয়া থাকবে। আজকে বাই।